This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজা করেন হম্বিতম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা, প্রজা পেয়ে অষ্টরম্ভা, হলো হীনবল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। কি ইনার মিনিং ভাবুন তো, যতবার শুনি ততবার মুগ্ধ হই। কথাগুলো লক্ষ্য করেছেন? আর কথাগুলোর আগে যে ডাকটা ছিল, ওরে হাল্লা রাজার সেনা, এই হাল্লা রাজার সেনাদের কথাই তো চারপাশে দেখছি আর মনে পড়ছে। অথচ দেখুন, আজকের দিনে যাদের দেখছি, যাদের দেখে হাল্লা রাজার সেনার কথা মনে হচ্ছে, সেই হাল্লা রাজার সেনাদের নিয়ে গানের কথাগুলো সেই কবে লিখেছিলেন সত্যজিৎ রায়? আজ থেকে 56 বছর আগে, 1969 সালে। সেই 1969 সালের মে মাসে মুক্তি পেয়েছিল গুপি গাইন বাঘাবাই, তাই না? মে মাস শুনলেই তো আবার আজকাল আপনাদের ওই রাজনীতির কথা মনে পড়ে যায়। আসলে দোষ নেই, চারদিকে যা চলছে তার এফেক্ট সবার মনে পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? আসছে 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 মে মাস, এরকম একটা মনের মধ্যে ব্যাপার আছে। কারণ পরের বছর মে মাসেই তো বাংলার ওই 18তম শাসকের নামধাম জানার যাবতীয় কাজকর্ম সারা হয়ে যাবে। দেখুন, শাসক সেম থাকবে না বদলাবে, এটার জন্য রাজনীতির যেরকম তর সইছে না, তেমন এখন থেকে রাজনীতির যারা সৈনিক, অর্থাৎ হাল্লা রাজার যারা সৈনিক, তাদেরও তর সইছে না। আজ রাজনীতির নেতা মন্ত্রী মানে দাদা দিদিদের ডাকে ওই 26-এর বিধানসভার নেট প্র্যাকটিস করে ফেললেন ওই শিক্ষাঙ্গনের দামাল ছেলেপুলেরা। একেবারে পড়তে পড়তে একসাথে দেখলাম। গুপি বাইন বাঘাবাইন সিনেমার ওই নেপথ্যের কাহিনীটা জানেন তো? সত্যজিতের পিতামহ মানে ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছিলেন এই গুপি গাইন বাঘাবাইন, কল্পকাহিনী, রূপকথার মতো আর কি। সেই কল্পকাহিনী নিয়ে কিভাবে সিনেমাটা হলো সেটাও খুব ইন্টারেস্টিং। বিজয়া রায় মানে সত্যজিৎ রায় সহধর্মিনীর একটা লেখায় পড়েছিলাম। সন্দীপ রায় তখন অনেক ছোট, উপেন্দ্র কিশোরের গুগা বাবা পড়ে বাবার কাছে আবদার করেছিলেন যে আচ্ছা এটা কেন সিনেমাতে নেই। তারপরই নাকি ওই গুগা বাবাকে সিনেমায় রূপ দেওয়ার কথাটা মানিকবাবুর মাথায় এসছিল। ব্যাস, মাথায় আসা মানেই অমর সৃষ্টি। ঠাকুরদার রূপকথা আর ভবিষ্যৎ প্রজন্মের আবদার সত্যজিৎ তৈরি করে ফেলেছিলেন গুপি গাইন বাঘাবাই। বাংলার রাজনীতির সঙ্গে এর মিলটাও কিন্তু অসম্ভব বেশি, কারণ বাংলার রাজনীতির লেগাসি তো বহু পুরনো। এই বর্তমানের রাজনীতিকরা তারা কিন্তু সৃষ্টিশীল, এক একজন দিকপাল পরিচালকের মতো। অদ্ভুত অদ্ভুত সব প্লট থেকে অদ্ভুত সব মানে একদম হিট সিনেমা বানিয়ে ফেলেন আর কি। একজন সুদক্ষ চিত্রনাট্যকার, লিরিসিস্ট। যেভাবে দেখেন, ভবিষ্যতে তাজা নেতাদের কথা ভেবেই যে সবাই আজকে এই সৈন্যদের ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন, সেটাই তো বুঝতে পারলাম। ব্যাস দেখুন, তাজা নেতা বা ভবিষ্যতের সেনানী, নাম বহু রকম, বহুমুখী, অনুগামী, ভক্ত, সমর্থক, ক্যাডার, নামে কি আসে যায়। ঝাঁপিয়ে পড়ার জন্য সবাই মুখিয়ে রয়েছে, একটা জাস্ট অর্ডার পেলেই ঝাঁপাও। ইনফ্যাক্ট অর্ডারটা পেলে দিক বিদিক শূন্য হয়ে ঝাঁপাও। কেন ঝাঁপাচ্ছি, কিসের জন্য ঝাঁপাচ্ছি, কার জন্যে ঝাঁপাচ্ছি, এটা আলটিমেটলি আমাদের কি লাভ বা তাদের কি লাভ, এগুলো কেউ মাথায় রাখছেন বলুন তো? আজ সারাদিন ধরে দিকে দিকে যা দেখলেন, একেবারে অল আউট একটা ফ্রিস্টাইল মারপিট, যে যেখানে পারছেন যাকে পারছেন মারছেন। ম্যাক্সিমামটাই তৃণমূল ছাত্র পরিষদ মানে টিএমসিপির লোকজন পিটিয়েছেন বলে বামেরা অভিযোগ করছেন, কিন্তু মারামারি মানে তো একটা ওরকম সংঘাত আর কি। তাতে বাম আছে, তাতে ডিএসও আছে, এসএফআই আছে, কিছু ক্ষেত্রে নকশালপন্থীরা রয়েছে, এবং বাকিটা তো ওই টিএমসিপি রয়েছে। প্রচুর মারপিট হয়েছে, রক্ত ঝরেছে, সব হয়েছে। আলটিমেটলি প্রজা মানে আমাদের লাভ কী হয়েছে? ওই অষ্টরম্ভা, ওই গানের কথাটার মতোই। দেখুন, রাজা, মন্ত্রী বা বিরোধী নেতারা যা যেরকম জায়গার থেকে আহ্বান করেছিলেন, অনুগামীরা অক্ষরে অক্ষরে কথা রেখেছেন। শিক্ষাঙ্গনে যে যেখানে পেরেছেন, ওই দেখলেন তো
কিল চর ঘুষি কিচ্ছু বাদ যায়নি। এবার গুগো বাবার পরের পার্ট মানে হীরক রাজার দেশে সিনেমায় একটা বিখ্যাত ডায়ালগ আছে, সত্যজিতেরই লেখা, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। পাঠশালা বন্ধের নির্দেশের জন্য এটাই ছিল প্রাথমিক ভাবনা। সব কিছুর কার্যকারণ সম্পর্ক থাকে। ওই উদয়ন পণ্ডিতের পাঠশালা কেন বন্ধ করতে বলেছিলেন হীরক রাজা? এই জন্যই তো বলেছিলেন। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শুরু হলো, জানেন পরীক্ষার্থীর সংখ্যা এবারও কমে গেছে, ধারাবাহিকভাবে কমছে, মানে আরও খানিকটা পিছিয়ে গেছে আমাদের গর্বের সরকারি শিক্ষা ব্যবস্থা। না, এইসব নিয়ে কোনো আলোচনার কোনো ফুরসত কোথাও ছিল না, কারণ মাথা ব্যথাই নেই। উল্টে দিনভর এই শিক্ষায় নাকি মুক্ত পরিবেশের দরকার, সেই জন্য সবাই মুক্তভাবে মারপিট করে গেল। কেন মারপিট? কিসের দাবিতে মারপিট? মারপিটে কার লাভ, ক্ষতি বা কার? এগুলো নিয়ে কেউ কিছু ভেবেছেন কি না জানি না, কিন্তু আমাদের কি মনে হচ্ছে জানেন, এগুলো নিয়ে আজ কয়েকটা কথা বলতেই হবে। যে কথাগুলো অন্তত আজ সত্যি বলছি, না বললেই নয়। আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে, জানেন তো, তখন এই সমস্ত এই বিভিন্ন যে মাধ্যমে আপনারা বিভিন্ন চ্যানেলগুলো দেখেন, ওগুলো ছিল না। তখন এই ছাদের ওপর অ্যান্টেনা, যে অ্যান্টেনাটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই বিভিন্ন ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে তবে টিভিটা দেখা যেত। আর আরও একটা জিনিস ছিল, জানেন তো, একটা বিশেষ অ্যাঙ্গেলে অ্যান্টেনাটা যদি ঘোরানো যেত না, একদম নেভিগেটারদের মতো, তাহলে বাংলাদেশের চ্যানেলগুলো ধরতো। সেই বাংলাদেশের চ্যানেলগুলোতেই সেই সময় একটা অদ্ভুত জিনিস দেখাতো, এখনও দেখায়, কিন্তু তখন ওই প্রথম আমাদের এক্সপোজার ওই WWF বলতো তখন। আমার মনে আছে আমাদের বন্ধুরা সবাই বলতো মোটকুর মার, কারণ সব মোটা মোটা চেহারার লোকজন হেভি মারামারি করতো, ফ্রি স্টাইল, কে কাকে মারছে, কেন মারছে, কোনো ব্যাপার নেই, যে যাকে মারছে মারছে। এই আজকে যেটা দেখলেন সেটা দেখে ছোটোবেলার কথা ডেফিনেটলি মনে পড়ে যাওয়ার কথা, জানেন তো, আমার তো মনে পড়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের এরকম T20 অ্যাকশনের কারণ কি? রাজনীতি আমাদের গুলিয়ে দেবে, এই কারণ এটাই রাজনীতির কাজ। আমরা তো একদম সোজা সরলভাবে আজকের অ্যাকশনের ধাপগুলো একটু বোঝার চেষ্টা করি। আজ SFI কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছিল, কেন? মূল কারণ হলো ইন্দ্রানুজ রায় নামের এক পড়ুয়ার দুর্ঘটনা। শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ির তলায় ইন্দ্রানুজের প্রায় পিষে যাওয়ার মুহূর্তের ছবিটা দেখে শিউরে উঠেছিলাম। গাড়িটা কার, কিভাবে চাপা পড়লো, এগুলো সেকেন্ডারি, তাই পরে আসছি। মূল ফোকাস হচ্ছে গাড়ি চাপা পড়াটা, প্রতিবাদ করতে গিয়ে গাড়ি চাপা। এবার SFI ইন্দ্রানুজকে গণতন্ত্রের প্রতীক হিসেবে চিহ্নিত করে ফেলেছে, বিষয়টাকে কণ্ঠস্বর বন্ধের তকমা দিয়েছে এবং এর প্রতিবাদেই ধর্মঘট। দেখুন, যে কোনো ছাত্রের জন্য SFI এটা করতেই পারে। মোহাম্মদ সেলিম থেকে CPIM-এর ছাত্র যুব সংগঠন, গোটা CPIM ইন্দ্রানুজের পাশে দাঁড়াতেই পারে, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু এখানেই তো খটকা লাগছে, ইন্দ্রানুজের পাশে CPIM নাকি ইন্দ্রানুজদের পাশে চাইছে CPIM? কেন এরকম প্রশ্ন করছি ভাবছেন তো? দেখুন, ইন্দ্রানুজ SFI করে না, CPIM-ও করে না,
এমনকি নিদেন পক্ষে আগে বামফ্রন্টের আর যারা 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 ছিল, সিপিআই, আরসিপিআই বা আপনার ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এগুলো কিচ্ছু করে না। ইন্দ্রানুজ আরএসএফ করে। আরএসএফ বামপন্থী হলেও শহুরে নকশাল বলা হয় এবং ভীষণভাবে মাওপন্থী, যাদের সঙ্গে সিপিআইএমের মতাদর্শগত, চিন্তাভাবনাগত এবং কার্যগত একটা স্পষ্ট দূরত্ব রয়েছে। পার্টি লাইনটাই আলাদা। সিপিআইএমের মতো ইন্দ্রানুজরা ভোটের মাধ্যমে এই সংসদীয় রীতিনীতিতে কতটা বিশ্বাসী এ নিয়েও প্রশ্ন রয়েছে। জাস্ট এই 1 মাস আগে, মাসখানেক হবে, TV9-এ ওই ইন্দ্রানুজের একটা বক্তব্য শুনতে পেয়েছিলাম আমরা। সেটা শুনুন, শুনলে বুঝবেন ইন্দ্রানুজ এবং এসএফআই এর সম্পর্কটা ঠিক কীরকম। ক্যাম্পাসের মধ্যে গতকাল যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয়, তখন প্রথমে এসএফআই থেকে 3 জন কর্মী নিয়ে ঢুকে যায়, যদি 1 জন করে আসার কথা ছিল। সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো। এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে এই ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ 5 বছর যখন ইলেকশন হয়নি, এসএফআই 2020 সেই ইলেকশানে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্রছাত্রীদেরকে পোস্টার ছিঁড়ে দেওয়া, তাদেরকে মারধরের হুমকি দেওয়া, এমনকি গতকালে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। বোঝা গেল সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ। আরএসএফের ইন্দ্রানুজ স্পষ্টভাবে এসএফআইকে হুমকিবাজ, গণতন্ত্র বিরোধী ছাত্র সংগঠন বলেছিল গত মাসে। যাদবপুরে গত মাসে একটা দেওয়াল লেখা হয়েছিল, শালকু ট্রিটমেন্ট টু এসএফআই, বাংলা করলে হুমকি, শালকু ট্রিটমেন্ট দেওয়া হবে। ইদানিং ওই কাউকে ওই বিভিন্নভাবে এগিয়ে দিয়ে তারপর গাছে তুলে মই কেড়ে নেওয়ার একটা প্রতিশব্দ চারপাশে চলছে, জানেন তো। জেলেন্সকি, তোকে জেলেন্সকি করে দেবো, এরকম বলছে লোকজন। ওই ঠিক যেরকম করে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা সবাই মিলে জেলেন্সকিকে বলেছিল চলো চলো নেমে যাও, লড়ে যাও, আমরা তোমার পেছনে আছি। সেও একদম সোজা সাপটা কোট অ্যান্ড কোট বাড় খাওয়া বলে না, সেই বাড় খেয়ে নেমে গেছিল রাশিয়ার বিরুদ্ধে লড়তে। এখন দেখুন পেছনে তাকিয়ে দেখছে আর কেউ নেই, এগিয়ে গেছে তারা, পেছনে আসছি বলে আর কেউ আসেনি। এমনকি এখন উল্টে সেদিন ট্রাম্প, তিনি ক্যামেরার সামনে বসে যা করলেন জেলেন্সকিকে, শুধু হাত ফাত চালানোটাই বাকি ছিল। এও পরিষ্কার বলে দিলেন যে মানে গিয়ে বশ্যতা স্বীকার করে না। এই তো অবস্থা। ঠিক সেরকম এই যে বিভিন্ন রূপকধর্মী স্টেটমেন্ট, এই শালকু ট্রিটমেন্টটা ওরকমই একটা রূপকধর্মী স্টেটমেন্ট, কিন্তু এটার মধ্যে একটা ভয়ঙ্কর মর্মার্থ লুকিয়ে রয়েছে। দেখুন, লেখাটা এসএফআইয়ের উদ্দেশ্যে লেখা হলেও কারা লিখেছিল, টিএমসিপি না এবিভিপি না অন্য কেউ, এ সমস্ত নিয়ে বহু প্রশ্ন থাকতে পারে। কারণ ইন্দ্রানুজরা এই স্লোগানটা লেখেনি বলে দাবি করেছিল। তাহলে কারা লিখেছিল সেই তত্ত্বের মধ্যে যাওয়ার কোনো মানে হয় না, অন্ধকারে ঢিলছোড়া হয়ে যাবে। কিন্তু যে হুমকিটা দেওয়া হয়েছিল সেটা তো খুব নির্দিষ্ট। 2009 সালে সিপিআইএমের শালকু সোরেনকে খুন করেছিল মাওবাদীরা, দেহটা সৎকার পর্যন্ত করতে দেওয়া হয়নি। তাহলে দেওয়াল লিখনটা, এই দেওয়াল লিখনটা কেন, কোত্থেকে এই যাদবপুরের দেওয়ালেই লেখা হয়েছিল, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের রাজনীতির ভাগাভাগিটা? দেখুন, ইন্দ্রানুজদের আরএসএফ বাম কিন্তু সিপিআইএম বিরোধী। একইভাবে আর যারা আছে, ধরুন ডিওয়াইএসএ, এই সংগঠনও এসএফআই তথা সিপিএমের বিরুদ্ধে, অথচ বামপন্থী। আবার আরেকটা ছাত্র সংগঠন ডিএসও, তারা এসএফআইয়ের পাশে রয়েছে একমাত্র। এবার ইন্দ্রানুজের পুরনো ফেসবুক পেজে স্ক্রিনশট নিয়ে এখন কটাক্ষ করে চলেছে তৃণমূল। খোদ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এই ইন্দ্রানুজরা। সেই ইন্দ্রানুজদের হয়ে এরকম একটা ধর্মঘট ডেকে ফেললে এসএফআই কেন? সত্যি তো জটিল প্রশ্ন। যে সংগঠন এবং যে নেতা উঠতে বসতে সিপিআইএম এবং তাদের ছাত্র সংগঠনকে নিশানা করে, তার জন্য গোটা রাজ্যে শিক্ষাঙ্গনে ধর্মঘট ডাকার মতো একটা কাজ করে ফেলল এসএফআই। বামেরা কেন? এটা জটিল লাগছে না? সংশয় লাগছে না? এটা কেন হলো? কেন? এটা অবাক হয়ে যাচ্ছেন তো। ইনফ্যাক্ট
অবাক হওয়ার তো আরও অনেকগুলো কারণ আছে। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত কি? তারা সময় উপযোগী হবে। আজ থেকে 100 বছর আগে যে প্রয়োজনটা ছিল, আজকের দিনে প্রয়োজনটা বদলেছে, দিনকাল বদলেছে, পারিপার্শ্বিক বদলে গেছে। সুতরাং দাবি দাওয়া বা নিজেদের পলিসি স্ট্র্যাটেজি সব কিছু তো সময়ের সাথে একটু বদলে যাওয়ার কথা, সময় উপযোগী করে। আজকের দিনে দাঁড়িয়ে ছাত্র ধর্মঘট বা এরকম যে কোনো ধর্মঘট, এটা মানুষের কাছে কতটা সমর্থন পায়? ধর্মঘটটা না হয় আন্দোলনের একটা বিরাট বড় অমোঘ অস্ত্র, কিন্তু শেষতম অস্ত্র, এবং সেটারও কতটা বহু ব্যবহারে ধারটা ভোঁতা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাহলে সেই কাজটা করতে গেল কেন এসএফআই? মানুষজনের সমর্থনের বদলে যদি বিরূপ মনোভাব তৈরি হয়, যেচে গাল খাওয়ার কোনো মানে হয়? কেন সেই ঝুঁকিটা নিল? এখানে একটা মরিয়া মনোভাব। দেখুন, একটা সময় কথায় কথায় কংসাল বলতো সিপিআইএম। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের কথা উঠলেই নকশালদের নিশানা করতেন সিপিআইএম নেতারা, এবং তারা বলতেন ওই সময় সিপিআইএমকে বিভিন্ন জায়গায় কর্মীদের তাদের টার্গেট করার জন্য কংগ্রেস এবং নকশালরা এক হয়ে গেছিল। এখন আর এই কথাটা বলেন না। একটু খেয়াল করে দেখবেন, 2011-র পর সাম দাম দণ্ড ভেদেও তো শিখে ছেড়েনি। তাই কংসাল মানে কংগ্রেস আর পরে নকশালদের প্রতি নরম হতে হয়েছে এই সেলিম সাহেবদের। 2015-র ব্রিগেডে সিপিআইএমের মঞ্চে বক্তব্য রেখেছিলেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এর 9 বছর পর গত বছর এই উপনির্বাচনে নৈহাটি আসনটা লিবারেশনকে ছেড়ে দিয়েছিল আলিমুদ্দিন। কংগ্রেসের সঙ্গে জোট বা লিবারেশনকে আসন ছেড়ে দেওয়া না, এরপরেও কিন্তু মানে সব বলে না, লিভিং নো স্টোনস আনটার্ড, মানে যত রকম পন্থা আছে সব অবলম্বন করে সমস্ত রকম ওই যা পাচ্ছেন হাতের কাছে সেগুলো ধরে ঠরে কোনোভাবে ভেসে থাকার যে চেষ্টা, সেটা তো হয়নি। এখনও সিপিআইএমের ভাগ্যে শিখে ছেড়েনি। নৈহাটিতে তো জামানতি বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ওই দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতেই কি ইন্দ্রানুজের পাশে থাকার নামে ইন্দ্রানুজদের পাশে চাইছে সিপিএম? এই প্রশ্নটা কিন্তু উঠছে। কিন্তু ইন্দ্রানুজদের সংগঠনের তো বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো অস্তিত্বই নেই, এবং সব থেকে বড় কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটা মেধাবীদের জায়গা, পড়াশুনোর জায়গা হিসেবে তার যথেষ্ট নামডাক রয়েছে। কিন্তু একই সঙ্গে এই রাজনৈতিক সাম্প্রতিককালে বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলনগুলোর সঙ্গে বাস্তবের কতটা যোগ আছে সেটি তো বারবার প্রশ্ন উঠেছে। ইনফ্যাক্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের নামে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেক বছর যা যা ঘটনা ঘটে, তাতে তো বাইরের লোকজনের যাদবপুর সম্পর্কে বরঞ্চ একটা অসূয়া তৈরি হয়েছে মনের মধ্যে। ওখানে পড়াশুনো বাদ দিয়ে বাকি সব হয়, এরকম একটা ধারণার জন্ম নিতে শুরু করেছে। তাহলে তাদের সেই যাবতীয় যা বদনাম বলুন বা তাদের যেগুলো নেগেটিভ জায়গা বলুন, সেইগুলো আগ বাড়িয়ে কেন ঘাড়ে নেওয়ার এরকম মরিয়া মনোভাব? আর প্রশ্নটা আরও জোরালো হচ্ছে কেন জানেন? কারণ ঘটনার দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন টিএমসিপি এবং এসএফআই তাকে স্মারকলিপি দিয়েছিল, এবং একদম নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে স্মারকলিপি দিয়েছিল। ঝামেলাটা করেছিল আরএসএফ ডিওয়াইএসএ, মানে দুই সিপিআইএম বিরোধী বাম ছাত্র সংগঠন। অথচ শুরু থেকেই সিপিএ এবং এসএফআইকে যখন ক্লিন চিট দিচ্ছে রাজ্য সরকার, সেটা ছেড়ে দিয়ে অন্যের ব্যাপারটা তড়ি ঘড়ি ঘাড়ে নিয়ে নিল সিপিআইএম। কেন রাজ্য সরকার তাকে এরকম ছাড় দিচ্ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন আছে, এবং তারও একটা ব্যাখ্যা আছে। কিন্তু রাজনীতিতে তো একটা সুযোগ সন্ধানী বলে ব্যাপার থাকে, সুযোগ এসে গেলে সেটাকে তো কাজে লাগানোর কথা। সেইটাকে কাজে না লাগিয়ে কেন ঘাড়ে নিয়ে নিল গোটা ব্যাপারটা, অন্যের যেখানটায় গণ্ডগোলের জায়গা সেটাকে? আর শুধু ঘাড়ে নিল না, ধর্মঘট ডেকে গোটা ব্যাপারটাকে একটু জোর করেই নিজেদের দিকে শিফট করানোর চেষ্টা করলো। এটা ওনাপ করা বলে না, সোজা কথায় ব্যাপারটাকে নিজেদের দখলে নিয়ে আসা, এটা ঘটনা। ইদানিং এই দখলবাজির খেলাটা চলছে।
দেখবেন বহু বামপন্থী তাদের মৃত্যুর পর সরকারের তরফ থেকে সেই তাদের সৎকার বা শেষ যাত্রা এই গোটা ব্যাপারটাকে বেশ হাইজ্যাক করা হয় বলে মাঝে মধ্যে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। আবার দেখুন বিভিন্ন ক্ষেত্রে যতগুলো আন্দোলন দেখছেন সাম্প্রতিককালে, সব আন্দোলনগুলোরই শেষ পাতে গিয়ে শাসক দল নিজেদের দখলে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। দেখেছেন তো, তার মধ্যে যেরকম ওই চাকরি বাকরি সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ওই চাকরি চুরির ব্যাপারগুলো, সেগুলো যাই হোক, সেইগুলোর ক্ষেত্রেও শেষ পর্যন্ত সেদিনও কুণাল ঘোষ ওই চাকরি প্রার্থীদের নিয়ে মিটিং করেছেন, মিছিল করেছেন, বা তিলোত্তমার ধর্ষণ বা খুন, তার শাস্তির দাবিতে সরব হওয়া। ধর্ষণ খুন ওগুলো ভুলে গেছেন, সেগুলো যে হয়েছে সেগুলো সবাই ভুলে গেছে। বা ধরুন এই যে ছেলেটা কালকে চাপা পড়ার ঘটনাটা ঠিক আছে, এখন তার পরবর্তী ঘটনাগুলো নিয়ে অনেক বেশি লড়াই হচ্ছে। চাকরি চুরি যে হয়েছে সেই বিষয়গুলো সব ধামাচাপা পড়ে গেছে। কেন যারা চাকরি পাচ্ছিলেন বা ঘুরপথে চাকরি দেওয়া হচ্ছিল তাদের কেন চাকরি দেওয়া হবে না, বা তারা কেন এখনো সেই চাকরিটা পাচ্ছেন না, এই সমস্ত বিষয়গুলো মুখ্য হয়ে উঠেছে, অর্থাৎ ইস্যু হাইজ্যাক। সেই বাজারে বামেরা মানে সিপিআইএম বা এসএফআই তারা কি একটু মরিয়া হয়ে উঠেছিল একটা ইস্যুকে নিজেদের দিকে আনার জন্য? নাহলে পড়ে থাকলে কখন আবার যেটা তৃণমূল দখল করে নেয়, এরকম তাদের মনে হচ্ছিল কি? এবং সেটা করতে গিয়ে একই সঙ্গে নিজেদের কি লার্জার দ্যান লাইফ প্রমাণ করার একটা তাগিদ ছিল, যে সমস্ত ওরা আমাদের মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না, নিমাই সন্ন্যাসী, দূর, ওরা আমাদের গালাগাল দেয়, ওরা বাচ্চা ছোট, এইটুকুনি দল, এর থেকে তো আমরা বড়, ওরাও শূন্য আমরাও শূন্য, সেটা বড় কথা না, আমাদের 34 বছর আছে, ওদের আছে। সুতরাং এই সমস্ত ছোটোখাটো জাগতিক বিষয় নিয়ে তারা ভাবিত নয়, তাই জন্য তারা মানে উদারতার প্রতীক হয়ে এবং বৃহত্তর হৃদয়ের একটা পরিচয় দিয়ে বুকে জড়িয়ে ধরতেই পারে। মানব তথা ছাত্র সমাজের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তারা এই ইস্যুটাকে নিজেদের ঘাড়ে নিয়ে নিতেই পারে। নাকি ইদানিং ওই বললাম যেভাবে সব বিরোধী বলে যে বস্তুটা বা বিরোধী বলে যে পরিসরটা, সেটা তৃণমূল জমি টমির মতো দখল করে নিচ্ছে বলে তারা প্রতিবাদ করে সেই জায়গাটাকে দখলে রাখতে বা নিজেদের প্রতিবাদী প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিল। আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদে সেই ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে, কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা তাদেরও আমি বললাম আপনারা 4 জন করে এসে আমার সঙ্গে ডেপুটেশন দিন। ওরা বলেন 40 জনের সঙ্গেই আমাকে কথা বলতে হবে। উনি সময় করে নাটক করতে পারেন, উনি সময় করে সরকারি তোমারকে ডিউটি না করে দলবাজি করতে পারেন, অথবা বিশ্ববিদ্যালয়ে যখন আসছেন ছাত্রদের বৈঠক করবেন না কেন? আর ছাত্ররা গিয়েছিল সেখানে তার স্মারকলিপি দিতে, বৈঠক করতে, সেখানে তাদের উপর হামলা হলো কেন? যাদবপুরটা একটা অরাজকতার জায়গা করে রেখে দিয়েছে। বাম অতিবাম মিলে যাচ্ছে। নকশালরা কখনো বলছে সিপিএমের বিরুদ্ধে, সিপিএম কখনো বলছে নকশালদের বিরুদ্ধে, আর তৃণমূল সরকারের বিরুদ্ধে চক্রান্ত করার সময় এরা সব হাতে হাত। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট, এক সুবিধাবাদীর মৃত্যু, এই ইন্দ্রানুজ পোস্ট করেছিল। এটা দেখাচ্ছেন কে? কুণাল ঘোষ, তৃণমূল নেতা। এটা যে দেখানো হবে এটা কি সিপিএম বা এসএফআই জানতো না? কী ভেবেছিল এটা সামনে আসবে না? তাহলে তারপরও জোর করে এরকম একটা ইস্যুকে আঁকড়ে ধরা কেন, যেটার মধ্যে প্রচুর কাঁটা রয়েছে, আঁকড়ে ধরতে গেলে হাতে ফুটবে, রক্ত বেরোবে, তারপরেও কেন এরকম মরিয়া ভাব? সমমনোভাবাপন্নদের কাছেটা না, নাকি যাদবপুর সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গড়, সেই গড় থেকেই কিউ নিয়ে ঘুরে দাঁড়ানো স্ট্র্যাটেজি? দেখুন, সিপিআইএম কি চাইছে সিপিআইএম জানে। এর ফলে সিপিআইএম কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ মাইলেজ পেল সেটা তাদের হিসেবে কি সেটাও তারা জানে। কিন্তু এর ফলে আমাদের চোখে যে জিনিসটা, সেটা তো একটু নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখা, তো তাতে মনে হচ্ছে যত না পজিটিভ মাইলেজ পেল, কয়েকটা নেগেটিভ মাইলেজ পাওয়ার অপশানও তো তৈরি হলো।
আগে পজিটিভ মাইলেজটা খেয়াল করা যাক। দেখুন, সিপিএম তথা এসএফআই এর এই মুভমেন্টের ফলে সিপিএম বিরোধী বাম সংগঠনগুলো যেরকম ডিওয়াইএসএ, আরএসএফ আজ বিকেলে একসঙ্গে মিছিলে হেঁটেছে। মানে এসএফআইয়ের সঙ্গে একটা একাত্মতা বোধ, তাই জন্যই সবাই ডিএসও, ডিআইএসএ, আরএসএফ সবাই একসঙ্গে। আর বৃহত্তর বাম ঐক্য একটা বেশ বড়সড় শব্দ, ভাবার পক্ষে খুব ভালো জিনিস, বাস্তবে সেটা পরের কথা। দেখুন, এটা সেলিম সৃজনদের প্লাস পয়েন্ট যে তারা এইরকম একটা বক্তব্যকে অন্তত আলোচনায় আনতে পারলেন, কারণ এর সামান্যতম সম্ভাবনাও তো সাম্প্রতিককালে দেখা যায়। কিন্তু এটা যদি প্লাস পয়েন্ট হয়, ধরে নিচ্ছি এটা প্লাস পয়েন্ট, এটা কতদিন থাকবে প্লাস সেগুলো ভুলে যাচ্ছি, আপাতত প্লাস। এবং আরেকটা প্লাস কি, চারপাশে একটা বাম বাম শব্দ উচ্চারিত হচ্ছে, প্রতিবাদে নামছে, হইচই হচ্ছে, মার খাচ্ছে কিন্তু লড়াই করছে, এরকম একটা চারপাশে। এবং দেখুন, আজ এই খবরগুলো দেখুন, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই খবরগুলো এসছে, আমরা আপনাদের দেখিয়েছি, একটা জায়গায় না, এবং অধিকাংশ জায়গাতেই বামেরা মার খেয়েছে। ফলে একটা আলোচনায় তারা চলে এসছে, এটাই কি তারা চাইছিল? আলোচনায় চলে এলো। এবার এই আলোচনায় আসার ফল কি? দুরকম ফল হতে পারে, দুদিক থেকে দেখলে দুরকম ফল। দেখুন, বিজেপির দিক থেকে দেখলে তাদের মনেই হতে পারে যে এটা নিশ্চয়ই বামেদের ফুলিয়ে ফাঁপিয়ে এই সময় আবার একটা প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে তৃণমূল, কারণ তাহলে বামেদের ভোটটা যদি বামেরা ঠিকঠাক করে ধরে রাখতে পারে, তাহলে মানে যদি প্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে ওই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ, মানে অন্তত সংখ্যালঘু ভোটের মধ্যে একটা ভাঙাভাঙি হতে পারে। দেখুন, যদি বিজেপির দিক থেকে দেখেন, তাহলে বিজেপি ভাবতেই পারে যে বামেদের প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে, যাতে আগে যেটা শোনা গেছিল যে বিজেপি বড় হয়েছে, সেটা ওই বাম ভোট রামে গেছে বলে, এবং সেই জন্যেই তৃণমূল চাইছে বামেরা নিজেদের সগর্বে গর্বিত হোক, তাদের একটা অস্তিত্ব তৈরি হোক, তাহলে তারা নিজেদের ভোটটা নিজেরা ধরে রাখতে পারবে, তাহলে বিজেপির ক্ষতি হবে। এবং এই জন্যেই বামেদের এই বারবারন্ত তাদের জোর করে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা, এগুলো বিজেপির আঙ্গিক থেকে দেখে মনে হচ্ছে বিজেপির অ্যাঙ্গেল এটা। আর তৃণমূলের এটার পাল্টা বক্তব্য কি, তারা কেন এটা করতে যাবে? কারণ বামেরা যদি কোনোভাবে বড়সড় হয়ে যায়, তাহলে তো কোথাও গিয়ে সংখ্যালঘু ভোটের মধ্যেও ভাঙন ধরতে পারে। মুখে বলবে না, কিন্তু তাদের ভেতরে ভেতরে এই বিষয়টা রয়েছে। ওটাই তো মানে একটা কি বলবো, বিশাল সুরক্ষিত ভোট ব্যাংক, সেটাতে তো হাত দেওয়া চলবে না। সবাই নিজের নিজের মতো করে দেখছে। এবার এই জায়গাটা, যাদবপুরটা খুব প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখছে আবার বিজেপি। তারা দেখেছে ওখানে গিয়ে এমনিতেই তাদের ওখানে কোনো সংগঠন নেই, সাম্প্রতিককালে বিরাটভাবে এই যা ঘটেছে সেগুলোর মধ্যে তাদের যে বিরাট যোগদান রয়েছে আন্দোলনের, সেটাও নেই। কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে তারা একদম নেই, যেখানে সবাই মিলে ঢুকে পড়ছে, এটাই বা কীরকম লাগবে। তাই তারাও একটা ব্যাখ্যা মোটামুটি দিয়ে রাখছে যে ওই যাদবপুরের বিষয় তো, ওটা হচ্ছে ওখানে যে দুদল রয়েছে, তারা দুদলই হচ্ছে ছাত্র বিরোধী বা মানব বিরোধী, এরকম একটা গোছের ব্যাপার আর কি। কারণ তাদের ওখানে র্যাগিংয়ের জন্য এর আগে মৃত্যুর একটা ঘটনা ঘটেছিল, র্যাগিংয়ের শিকার হয়েছিল স্বপ্নদীপ। এবার তার হত্যাকারী বনাম তিলোত্তমার হত্যাকারী, এদের লড়াই ওখানে। সুতরাং ওর মধ্যে বিজেপি নেই। বিজেপি এই বলে নিজেদের কেন তারা আন্দোলন বিমুখ, অন্তত এক্ষেত্রে তারও একটা ব্যাখ্যা তাদের মতো করে বানিয়ে নিয়েছে। বা তারা তো নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, নিজেদের জায়গাটা ঠিকঠাক রাখার চেষ্টা করেছে। বামেদের জায়গাটা মাঝখান থেকে দু দলেরই চোখে বিভিন্নভাবে কাটাছেঁড়া চলছে। এবার এটাই যদি বামেদের কাছে একটা প্লাস পয়েন্ট হয়, প্লাস পয়েন্ট, এবার মাইনাস পয়েন্ট। দেখুন, কেন শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙা হলো, কেন ওভাবে অগণতান্ত্রিকভাবে অসভ্যতা করে শাসককে এইভাবে ঘুরে প্রচারে নামার সুযোগ দেওয়া হলো, বা যাদবপুরের মতো জায়গায় যেখানে বারবার এটা দেখা যাচ্ছে, সে বাবুল সুপ্রিয় হোক বা ব্রাত্য বসু, তাদের মানে এরকম নেতা নেত্রী মন্ত্রী কেউ ওখানে ঢুকতে পারে? ওটা মুক্তাঞ্চল নাকি? যা মনে হবে ওখানে আন্দোলন নামে যা খুশি করা হবে,
এই যে একটা স্বেচ্ছাচারী একটা মনোভাব, সেটার দায়ভারও কি তাদের ওপর গেল না? এগুলোর উত্তর তো এবার সিপিএম আর এসএফআইকে দিতে হচ্ছে বা হবে। এবং সব থেকে বড় প্রশ্ন যেটা তৃণমূল তুলেছে, কেন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই ধর্মঘট, সেটারও তো জবাবদিহি করতে হচ্ছে এসএফআইকে। এসএফআই আজ কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছিল। কলেজ বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না, স্কুলে হয়, অথচ তৃণমূল এটাকে নেগেটিভ অ্যাপ্রোচ বলে প্রচারের সুযোগ পেয়ে গেল। এসএফআই যতই প্রচার করুক, এটাও তো ঘটনা। চারপাশে যে গণ্ডগোলগুলো দেখালাম রাস্তায় ঘটছে, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাচ্ছিল সে যদি ওই উত্তেজনাটা দেখে, তার মনের মধ্যে কোনো প্রভাব পড়বে না? যার বাড়ির ছেলে বা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা এই গোটা বিষয়টা দেখে তার গোড়ার জিনিসটাকেই তো ধরবেন, ওই ছাত্র ধর্মঘট। খুশি হবেন তারা? তাদের মধ্যে একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে না? এই নেগেটিভিটিটা কোথাও গিয়ে তো বহন করতে হবে বামেদের। এই জায়গাতেই তারা কি ভেবেছিল যে না, তারপরেও এই যে আলোচনা হচ্ছে, এই পজিটিভিটিরাই অনেক বড়, তাদের এই অঙ্কটা যদি না মেলে তাহলে প্লাস মাইনাসে হিসেবে যে আরও মাইনাসে চলে যেতে হবে, এই আশঙ্কাটা বামেরা, বিশেষ করে সিপিআইএম, এড়াতে পারলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ডিস্টার্ব করার চেষ্টা করেছে। ছাত্রদের একটা পরীক্ষার দিন তোমরা ধর্মঘট ডাকলে কি করে? এবং হতে পারে সেটা কলেজ বা বিশ্ববিদ্যালয়, কিন্তু ওই উত্তেজনাটা তো সামনের রাস্তাটাকে ডিস্টার্ব করে দিতে পারে। আমি পশ্চিমবঙ্গ পুলিশ আর তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে খুব ফারাক দেখি না। দুটোই তৃণমূলের শাখা সংগঠন। সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে যায়, তার সাথে কলেজ ইউনিভার্সিটির কোনো গল্প নেই। ইউনিভার্সিটিতে স্ট্রাইক ডাকা হয়েছে, ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে জোর করে পুলিশ ডেকে এনে ছাত্রদেরকে ঢোকাচ্ছে যাতে ধর্মঘট ভাঙা যায়। এর পিছনে অনেক বড় একটা ব্লুপ্রিন্ট ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আজকের দিনে প্রদীপ্ত যেটা বললো যে মাস্টারমশাই আপনি তো কিছু দেখেননি, এটা আর করা যাবে না। দেখুন, ওয়েব কুপা বলছে ব্লুপ্রিন্ট, মানে তিলোত্তমা থেকে সন্দেশখালী শাসকের সেই একই তত্ত্ব, চক্রান্ত এবং কালিমালিপ্ত করার ষড়যন্ত্র। সন্দেশখালীর অধ্যায়, তিলোত্তমার খুন দর্শন, এগুলো তো শাসকের প্রতি চরম নেগেটিভিটির বার্তা ছড়িয়েছিল এবং দুটো ক্ষেত্রেই শাসক পাল্টা কিছু ছবি সামনে এনেছিল। সন্দেশখালীতে তৃণমূলের তরফে স্টিং অপারেশন চালানো হয়েছিল, সেটাকে সামনে আনা হয়েছিল। তিলোত্তমা কাণ্ডে যাবতীয় প্রতিরোধ সত্ত্বেও শাসক কিন্তু একটা ছবি বারবার বর্ণনা করে গেছে, ছবিটা ষড়যন্ত্রের। এবার এই ছবিগুলো, যে পাল্টা ছবিগুলো শাসক দল পেশ করছে, সেগুলো যে ভোটের বক্সে কোথাও গিয়ে দাগ কাটছে, সেটা তো স্বীকার করতেই হবে। সন্দেশখালীর পর লোকসভা এবং তিলোত্তমার পর 6টা উপনির্বাচন, শাসকের তত্ত্বেই তো শিলমোহর পড়েছে ভোট বাক্সে। তাই যাদবপুরেও সেম ন্যারেটিভ, সেম বক্তব্য। মন্ত্রীর গাড়ি চাপা দেয়নি, এটা নিয়ে পাল্টা ময়দানে শাসক, আর সেটাকে ভুল প্রমাণ করতে মরিয়া বামেরা। আর এইসবের মধ্যে আরেকটা ফ্যাক্টর এড়িয়ে গেলে চলবে না, যে যাদবপুরে কোনোভাবেই অবামপন্থীরা দাঁত ফোটাতে পারে না তাদের সমস্বরে সরব হওয়া। আজ এবিভিপিও কিন্তু পথে নেমে গেছে, দূর থেকেই গোটা ব্যাপারটার মধ্যে না জুড়ে কিন্তু তারা নেমেছে মাঝখান থেকে, যাতে কোথাও অপ্রাসঙ্গিক না হয়ে যায়। ঢিলের বদলে পাটকেল নীতি, এটাই তো রাজনীতি। যে রাজনীতি যাদবপুরে ঢুকতে পারছিল না, এবার সেই রাজনীতি এবার এই ইস্যু ধরে প্রবেশ করার অপেক্ষায় রয়েছে। হয়তো ভাবছে শত্রু নিজেরা যা শত্রু পরে নিজেরা মারামারি করে মর, মাঝখান থেকে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, একটু দুর্বল হবে, নিজেদের মধ্যে মারপিট করে সেই ফাঁকে আমরা ঢুকে পড়বো। সবাই নিজের অঙ্কে পারফেক্ট আছে। দেখুন, ঘটনার দিন যাদবপুরে শাসক দলের শিক্ষা সংগঠনের একটা পার্টি অফিস ভাঙা হয়েছিল। আজ পাল্টা বারুইপুরে সিপিআইএম পার্টি অফিসে তালা দেওয়ার চেষ্টা হয়েছে। সুজন চক্রবর্তীর মতো নেতাও নাকি আটকে গেছিল। এবার যাদবপুরে তৃণমূলের অফিসকে ভেঙেছিল সিপিআইএম, নাকি সিপিআইএম বিরোধী বাম ছাত্র সংগঠন? পাল্টা কারা টার্গেট হচ্ছে? সিপিআইএম। সিপিআইএম কি এটাই চেয়েছিল? তাহলে তারা সফল। কিন্তু সার্বিক রাজনীতিতে দেখুন, মাঝখান থেকে বিজেপিও মাইলেজ পেয়ে যাচ্ছে। ছাত্র ধর্মঘট নিয়ে কুণাল ঘোষ আর সুকান্ত মজুমদারদের সুর আর স্বর দুটোই মিলে যাচ্ছে।
ভোটের রাজনীতিতে এটাই তো সিপিএমের পক্ষে কাল, কারণ সিপিএম বারবার এই ভোট ভাগাভাগিতেই মার খাচ্ছে, বাইনারি হলেই তো তৃতীয় ছানা। তাহলে ঝুঁকি তো থাকছেই। ঝুঁকিটা কোথায়? সোজা সাপটা এতগুলো কথা বললাম, ঝুঁকিটা খুব স্পষ্ট, সময়োপযোগী এবং প্রয়োজনীয় কোনো আন্দোলনে নিজেদের জড়িত করছে কিনা, আন্দোলনের পন্থাটা সঠিক হচ্ছে কিনা। এই তো যেটা হচ্ছে, যেটা করা হচ্ছে, যেটা বলা হচ্ছে তার সাথে জনমানসের যোগ আছে কিনা, এটাই তো আসলে রাজনীতি। যেখানে মানুষের মন থেকে সরিয়ে গেছে পরপর ভোটের বাক্সে যাওয়ার প্রমাণ, সেখানে আগে তো মানুষের মনের মধ্যে প্রবেশ করার দরকার। তার বদলে বামেরা ওখানটাতে আরও বেশি বিরূপতা তৈরি করে ফেলছে না তো? এবং খেয়াল করে দেখুন, বামেদের ক্ষেত্রে সব থেকে বড় লোকের মনে অসুয়া ছিল ওই সামনে যাদের দেখা যেত, বিশেষ করে বয়স্ক পক্ককেশ নেতৃত্ব, তাদের প্রতি লোকের মানে মনের মধ্যে বিরূপ মনোভাবটা সব থেকে বেশি জমে উঠেছিল। সেখান থেকে তরুণ তাজা ছাত্র নেতৃত্ব তারা খানিকটা লোকজনের কাছ থেকে সহানুভূতি পেলেও হয়তো পাচ্ছিল, কিন্তু এই ধরনের পদক্ষেপগুলোতে এবং নিজেদের এই গোটা কোথাও গিয়ে আজকের দিনে মানুষ এই অকারণ ঝঞ্ঝাট এবং যেটা তাদের ভবিষ্যতের প্রশ্নে কোথাও গিয়ে গণ্ডগোল করে, সেগুলো তো পছন্দ করেন না, সেগুলোতে জড়িয়ে গিয়ে এই তরুণ নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে কিনা বা তাদের সম্পর্কেও মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি করে দেওয়া হচ্ছে কিনা, এটা কিন্তু বাম নেতৃত্বের ভাবা দরকার। অথচ অন্য প্রশ্নগুলো যেগুলো ছিল, সেগুলো তো যেগুলো আসল প্রশ্ন, যেগুলো তাদের আসল দাবি, সেগুলো তো এই ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আরও ধাক্কা খেয়ে যেতে পারে। মোক্ষম প্রশ্নটা কি ছিল? কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? আজ যা মারামারি হলো আদালতে, এরপর ছাত্র নির্বাচনের প্রসঙ্গ উঠলেই আজকের দিনটা রেফারেন্স হিসেবে তুলে ধরবে সরকার। যাদবপুরের ভিসি অসুস্থ, কালকেই বলেছিলেন হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। আজ তার সহধর্মিনী বলছেন যাদবপুরে গেলে ডিভোর্স পেপারে সই করে যেতে হবে। ব্যাপারটা তাৎক্ষণিকভাবে মজার শোনাচ্ছে, তাই না? কিন্তু তার পেছনে উৎকণ্ঠাটা, এবং এই উৎকণ্ঠাটা যদি এইভাবেই শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়ে এবং এইভাবেই ছাত্র সংসদের নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতির রেফারেন্স হয়ে ওঠে, তাহলে কোথাও গিয়ে এরপরে আর কেউ নির্বাচন চাইবেন যে রাজনীতিটা এইভাবে থাকুক ছাত্রাঙ্গনে? তার লাভটা কার হলো, রাজনীতির নাকি শিক্ষাঙ্গনে? তো নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল এবং তিনি সেই যে ছাত্র আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয়। আসলে সমস্যায় পড়ে গেছেন বিজেপির নেতারা যে এটা তো কলেজ ক্যাম্পাসের ঘটনা, আর শিক্ষার সাথে তো বিজেপির কোনো সম্পর্ক ইত্যাদি নাই, ফলে শিক্ষাঙ্গনে ঢুকতে পারছেন না বলে বাইরে থেকে কিছু একটা আলটপকা ঢিল ছুড়ে দিচ্ছে। হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে, তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। সিপিএম এখন সামনের দিকে যাবে, এসএফআই এর সাথে সংঘর্ষ হবে। একগাদা বক্তব্য পাল্টা বক্তব্য শুনিয়ে দিলাম, নিজের মতো করে নিজেদের বক্তব্য, নিজেদের অবস্থান পরিষ্কারের চেষ্টা এবং অপোনেন্টকে দেখে দেওয়ার চেষ্টা, এটাই তো হয়। দেখুন, অনেকে বলছেন যে বাম ছাত্র সংগঠনকে নাকি মেরে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটাই তারা তুলে ধরছেন নাকি? তাই বলেছিলেন না, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। কিন্তু বোকা বাঙালি বুঝে উঠতে পারছে না এরা মারামারিটা কেন করছে, কিসের জন্য করছে, কোন যুক্তিতে করছে এবং কোন ইস্যুতে করছে বুঝতে পারছেন না বলেই তো আমরা সবাই রাজনীতিকদের সামনে বেবাক বেকুব হয়ে বসে থাকি। আমরা ভাবি রাজনীতিকরা শুধুমাত্র মানুষের ইস্যু নিয়েই কথা বলেন এবং মানুষের ইস্যু নিয়েই ঝগড়া করেন, অন্তত এটাই করার কথা। কিন্তু যখন মেলাতে যাই তখন দেখি ইস্যুগুলো এগুলোই আমাদের ইস্যু নাকি। মানে ওনারা যখন ঝগড়া করছেন তখন সেটা নিশ্চয়ই আমাদের ইস্যু হবে।
কিন্তু কিছু মিলছে না। তো এটা কি ইস্যু যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের কাজে লাগে? এটাই আজকের দিনের সব থেকে বড় ট্র্যাজেডি, জানেন তো। এবং বাস্তব হচ্ছে রাজনীতিকরা আসলে মানুষের ইস্যু বাদ দিয়ে বাকি সব কিছু নিয়েই ঝগড়া করেন, আন্দোলন করেন, রাজনীতি করেন। নাহলে বলুন দেখি, রোহিত শর্মা মোটা না রোগা তা নিয়ে রাজনীতির কি এসে যায়? আপনার কি এসে যায়? এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যায়নি, তা নিয়ে উপমহাদেশে একটা রাজনৈতিক উত্তেজনা হয়েছিল, কিন্তু সেসব তো মিটে গেছে। পাকিস্তান ছিটকে গেছে, ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে। হঠাৎই বলা নেই কওয়া নেই কাল কংগ্রেসের মুখপাত্র শ্যামা মহম্মদ একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখে দিলেন যে রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে বেশ মোটা, ওজন কমাতে হবে। এবং ভারত যতজন ক্রিকেট অধিনায়ক পেয়েছে, মানে যতজন ভারতের ক্রিকেট অধিনায়ক হচ্ছে তার মধ্যে ওই রোহিতই সবচেয়ে মেদামারা, মানে ইংরেজিতে আনইমপ্রেসিভ লিখেছেন, বাংলায় মেদামারা বলতে ধরে নিলাম আর কি। দেখুন, রোহিত বলতেই পারেন যে যা বাবা আমি আবার কি করলাম, আমি তো রাজনীতির ধারে কাজ দিয়ে যাই না, কোনো বিতর্কিত মন্তব্য করি না, এসবের বাইরে হঠাৎ আমাকে এখানে টেনে আনার কি বক্তব্য, কি মানে হয়? তাকে হঠাৎ কংগ্রেসের মুখপাত্রে না পছন্দ হলো কেন? রোহিত অল্প রানে আউট হতে মাথা ঠিক রাখতে পারেননি? তাও তো নয়, রোহিত আউট হয়েছেন দুপুরে, শামা মোহাম্মদ পোস্ট করেছেন রাত 8টা 8 মিনিটের আগে। এবার খেলার টেনশানে প্রথমে কারোর নজরে পড়েনি, তারপর সোশ্যাল মিডিয়ায় যেটা দেখার পরে যা হওয়ার সেটাই শুরু হয়েছে। এবং এই জায়গাটাতেই দেখুন দুটো পার্ট। শামা মোহাম্মদ তিনি একজন সাধারণ ভারতীয় হিসেবে তার আমাদের ভারতীয়রা কিন্তু আমরা এই খেলাধুলা বিশেষ করে ক্রিকেট সম্পর্কে আমরা প্রত্যেকে একজন বিশেষজ্ঞ, এবং সচিন তেন্ডুলকারের থেকে জাস্ট একটু বেটার ব্যাটসম্যান বা কপিল দেবের থেকে একটু বেটার বোলার। আমরা সবাই আমরা জানি যে সচিনের ব্যাটটা আরেকটু কতটা লিফট করা উচিত ছিল, এটাকে 4 মারা উচিত ছিল, এটাকে ডান দিকে না মেরে বাঁ দিকে মারা উচিত ছিল, এগুলো আমরা খুব সুন্দরভাবে বলি। ফলে কার কতটা ফিট থাকা উচিত, কার শরীর কীরকম, এটা নিয়ে আমাদের বক্তব্য থাকতেই পারে, ব্যক্তিগত বক্তব্য। কিন্তু যিনি বলছেন তিনি রাজনীতিক হয়ে গেলেই রাজনীতি গোটা ব্যাপারটাকে যদি লুফে নেয় তখন কি হয়? তখন বক্তব্যগুলো এরকম হয়। ওই যে বলছে কারণ তো কংগ্রেসী মুখপাত্র, আর কারোর শরীরের গঠন নিয়ে কটাক্ষ করাই তাহলে কি কংগ্রেসী কালচার? রাহুল গান্ধীর থেকে রোহিত শর্মার রেকর্ড ঢের ভালো। ইডি, সিবিআই, নির্বাচন কমিশনের পর এবার কি ক্রিকেট টিমও কংগ্রেসের টার্গেট? এইগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় চালু হয়ে গেছে। এবার সেটাও ধরে নিচ্ছি ব্যক্তিগত মতামত, কিন্তু এই জায়গাটাতে যখন আক্রমণটা ওই সোশ্যাল নেটিজেনদের বাইরে একদম পলিটিক্যাল পার্টির থেকে আসতে শুরু করে, তখন সেটা পলিটিক্যাল পার্টি তার মানে ইস্যু করে নিয়েছে। বিজেপি তো পরিষ্কার বলছে এই যে সেমিফাইনালের আগে রোহিতকে আক্রমণ করে এটা দেশের মনোবল ভাঙার চেষ্টা করছেন নাকি? রসিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এবার সেটা যে একটা রাজনৈতিক চাপ সেটা কংগ্রেস বুঝতে পারছে, তাই জন্য বেগতিক দেখে শামা মোহাম্মদকে দিয়ে পোস্ট মুছিয়েছে। পবন খেরা ঘোষণা করে দিয়েছেন যে শামার বক্তব্যকে দল অনুমোদন করে না। তারপরে অবশ্য শামাকে থামাবে কি তিনি বলছেন, আর বিজেপিকে বলার সুযোগ করে দিচ্ছেন, এবং মাঝখান থেকে একটা নন ইস্যু হঠাৎ করে রাজনৈতিক ইস্যু হয়ে যাচ্ছে। It is not body shaming, it's about the fitness of a sports person. I always believe a sports person has to be fit. So I felt he's a bit overweight and I just tweeted on that. And when I compared him to the other captains, previous captains like Dhoni, or for that matter, Ganguly, Dravid, Tendulkar, Kapil Dev. So I put in and Virat. कि रोहित शर्मा इंडियन वर्ल्ड कप विनिंग क्रिकेट कैप्टन देश की सेवा कर रहे हैं और देश के लिए अच्छा कर रहे हैं। इससे ये मैसेज कांग्रेस पार्टी देना चाहती है कि अगर आप देश के लिए अच्छा करोगे तो कांग्रेस पार्टी को इससे चिढ़ महसूस होगी, और अगर आप देश के खिलाफ बोलोगे तो कांग्रेस पार्टी आपका महिमा मंडन करेगी। कांग्रेस की प्रवक्ता को वक्तव्य देने से पहले श्री रोहित शर्मा द्वारा भारत के सम्मान में खड़े किए गए लंबे स्कोर को भी देखना चाहिए था, और यूं भी राजनीतिज्ञों को खेल के मामले में कम देखा देना चाहिए। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया
गए 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। हाँ, वो कुछ नहीं केयर करता, शुद्ध केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं, कोई खेल में मॉडल नहीं बनते। দেখুন, আমাদের ছোটবেলায় তখন কিন্তু ভারতীয় ক্রিকেট দুটো লবিতে বিভক্ত ছিল, মানে সমর্থকদের দুটো লবি, একটা গাভাস্কারপন্থী আর একটা কপিল দেবপন্থী। প্রবল আকচাকচি ছিল কিন্তু। তো সেই দিক থেকে দেখতে গেলে শামা মোহাম্মদ, তিনি বিরাট কোহলির সঙ্গে রোহিতের তুলনা করছেন, তিনি কোহলি ফ্যান হতেই পারেন, অন্যায় কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে শুধুই যে পলিটিক্যাল ব্যক্তিত্ব বলে তিনি গোটা ব্যাপারটায় একটা পলিটিক্যাল তর্ক বিতর্কের মধ্যে পড়ে গেছেন তা তো নয়। তিনি নিজেও তো একটা পলিটিক্যাল টুইস্ট দিয়েছেন, বলেছেন কোহলি মোহাম্মদ শামির পক্ষে দাঁড়িয়েছিলেন। এইবার এই মন্তব্যটার সাথে আগের মন্তব্যটা যোগ করুন। এটা কিন্তু শামার বিচ্ছিন্ন মন্তব্য নয়। হরিয়ানা নির্বাচনের পরেও তিনি কিন্তু পোস্ট করেছিলেন কংগ্রেসকে শুধুমাত্র মুসলিমরাই ভোট দেন। এবার কি মনে হচ্ছে, রাজনৈতিক নেতাদের প্রত্যেকটা কথা রাজনীতি কেন্দ্রিকই হবে, তার বাইরে যেতে পারবে না। কেরালার সাংসদ শশী থারুর ইদানিং একটু বেসুরে গাইছেন, এবার শামা কোন সুরে গান ধরলেন সেটা বোঝা যাচ্ছে। 26-এ কেরলেও তো নির্বাচন, তাই না? দেখুন, তবে হ্যাঁ, একটা জিনিস জাস্ট বুঝতে পারলাম না, ওই ঠিক যেরকম করে সিপিআইএম বা এসএফআই ওই যে ওখানে নকশালপন্থীদের বিষয়গুলোকে, তাদের গণ্ডগোলগুলোকে নিজেদের ঘাড়ে নিয়ে এলো, ঠিক একইভাবে সৌগত রায় খামোকা এই বিতর্কের মধ্যে ঢুকতে গেলেন কেন? খামোকা শামার সুরে সঙ্গত করতে গেলেন কেন? দেখুন, লোকসভা নির্বাচনের আগে তার ফিটনেস নিয়ে তো তার দলেই প্রশ্ন উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে টিকিট পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, ভাবছিলেন তাকে নিয়ে। সেই সৌগত রায় বলছেন রোহিতকে বয়ে বেড়াচ্ছে দল। এবার রোহিতের জায়গাকে সৌগত বুমরার নাম নিয়েছেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা, সৌগত রায় সেক্ষেত্রে কি উত্তর দেবেন? নিজের দলের ব্যাপারে বলতে পারছেন না, কিন্তু জাতীয় ক্রিকেট দল নিয়ে বক্তব্য রাখার মধ্যে দিয়ে তিনি নিজে রাজনৈতিক বিতর্কের মধ্যে ঢুকে পড়ছেন। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, রাজনীতি বিষয়টা কিন্তু গরুর রচনার মতো, জানেন তো। শুরু যেখান থেকেই হোক, আলটিমেটলি সেটা দুই প্রতিপক্ষ, অর্থাৎ কোথাও গিয়ে শাসক এবং বিরোধী, এবং তারপর যেই ব্যাপারটা যেখান থেকেই ঢুকুক তিনি নিজে ঘুরে আবার একটা নিজের পছন্দ মতো দিকে, মানে গরুর রচনার দিকে ব্যাপারটাকে এগিয়ে দেন। দেখুন, এবার হয়তো এই বিতর্ক থেকে দেখবেন যে কে ঠিক কে ভুল, দলে কার থাকা উচিত কার থাকা উচিত না, এখান থেকে ভোটার তালিকায় কার থাকা উচিত কার থাকা উচিত না, এই বিষয়টা এসে যাবে। হয়তো দেখবেন সেক্ষেত্রে শামার সৌগত রায় পরস্পরের প্রতিপক্ষ হয়ে গেছেন, ভোটার তালিকায় গোজামিল রয়েছে, এটা নিয়ে তো বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। বাইরের ভোটারদের কোনো রাজ্যের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এ কথাটা প্রথম বলেছিল কংগ্রেস, রাহুল গান্ধী বলেছিলেন। এবার হরিয়ানার ভোটের পর রাহুল গান্ধী এই অভিযোগটা সামনে আনেন, আর মহারাষ্ট্রের হারের পর রাহুল প্রেস কনফারেন্স করেছিলেন। কংগ্রেস দাবি করেছিল ভোটার তালিকায় বেনজল ঢুকিয়ে দেওয়ার যে অভিযোগ তারা করছে সে ব্যাপারে অবস্থানটা স্পষ্ট করুক জাতীয় নির্বাচন কমিশন, এই কথাটা বলে কংগ্রেস নেতারা থেমে গেছিলেন। এবার কংগ্রেস যেখানে থেমেছে, ইস্যুটা ছেড়েছে, তৃণমূল কংগ্রেস সেখান থেকেই শুরু করেছে এবং ইস্যুটার দখলদারি নিয়ে। আসল এপিক কার্ড আর আসল ভোটার বেঙ্গলে সেই একই এপিক কার্ড, একই এপিক নাম্বার আরেকজন ব্যক্তি অন্য রাজ্যে ব্যবহার করছে, এটাই হচ্ছে সত্য। আর আমাদের জিজ্ঞেস করতে হবে যে যখন লাইসেন্স প্লেট আমরা গাড়িতে পাই, ওটা কি সবার কি 1 নম্বর থাকে? ওটা কি ডুপ্লিকেট হয় না। আধার কার্ড কি কখনো ডুপ্লিকেট হয় না। পাসপোর্ট নাম্বার কি কখনো ডুপ্লিকেট হয় না। তাহলে এপিক কার্ড কেন ডুপ্লিকেট হচ্ছে? তাই আমি বলছি এটা একটা কেলেঙ্কারি, এটা একটা ফৌজদারি অপরাধ। সাগরিকা ঘোষকে সাংসদ করেছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক নয়। সাগরিকাকে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কিন্তু নেতাজি ইন্ডোরের সভায় সাগরিকার পর বলতে উঠে তৃণমূল কংগ্রেস নেত্রী কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন এই বলে, ভোটার তালিকায় যে বিজেপি বেনজল ঢোকাচ্ছে সেই ব্যাপারটা নাকি সাগরিকা ঘোষই প্রথম পয়েন্ট আউট করেছেন। অর্থাৎ
রাহুল গান্ধী যে কপিরাইটটা দাবি করতে পারতেন সেই কপিরাইটটা নিজের দলের সাংসদকে দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা কথায় ব্যাপারটার মালিকানা দখলদারি নিয়ে নিয়েছিলেন ইস্যুটা। তাই তার লাভটা কী হলো? বিজেপির বিরুদ্ধে লড়ার মতো শক্তি আর সাহস একমাত্র তার দলেরই আছে। এটা ফের প্রচার করার সুযোগ পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এবং সবথেকে বড় কথা, রাহুল গান্ধীর কাছ থেকে ইস্যু কেড়ে নিতে তার দলের এরকম সদ্য নবাগতা কোনো একজন সাংসদই যথেষ্ট, এটাও প্রুফ করে দিলেন। মানে কোথাও গিয়ে রাহুল গান্ধীকেও তার অকাত বলে না, সেটা বুঝিয়ে দেওয়া হলো। দেখুন, শক্তি, সাহস আর এই তুলনা, এই সবকটাই রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে শক্তি বিচার করলে খাতায় কলমে তৃণমূলের একমাত্র শক্তি এই পশ্চিমবঙ্গ, কারণ এই রাজ্যেই তারা একমাত্র ক্ষমতায় রয়েছে। অন্যদিকে কংগ্রেস, তারা শাসন করছে 3টে রাজ্য, তেলেঙ্গানা, হিমাচল, কর্ণাটক। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও কংগ্রেসের তুলনায় তাদের সাহস বেশি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মতো হিম্মত তাদের রয়েছে। আজকের পর এই কথাটা আরও বেশি করে বলার সুযোগ পেলেন তৃণমূল নেতারা, কারণ আজ জাতীয় নির্বাচন কমিশনে তাদের প্রতিনিধি দল গেছিল। নির্বাচন কমিশনকে তৃণমূল একদম 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে, ডেডলাইন। সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েনরা বলে দিয়েছেন যে ভোটার তালিকায় কীভাবে বেনজল ঢোকানো হয়েছে, কিভাবে একই এপিক কার্ড বিভিন্ন রাজ্যে ইস্যু হয়েছে, তার আরও প্রমাণ নাকি তাদের হাতে রয়েছে। কমিশন যদি মঙ্গলবারের মধ্যে দায় স্বীকার না করে তাহলে তারা সেই প্রমাণগুলো পেশ করবেন। অর্থাৎ প্রমাণ হাতে রেখে কমিশনকে হুঁশিয়ারি, ভালোই স্বীকার করে নাও, নয়তো তোমার বিরুদ্ধে পুরো কেলেঙ্কারি ফাঁস করে দেবো, বুঝিয়ে দেবো যে ভোটার তালিকায় কীভাবে গণ্ডগোল হচ্ছে। এবং সবথেকে বড় কথা, ওই যেটা সাগরিকা ঘোষ বললেন, এটা ফৌজদারি ব্যাপার, ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, একটা জিনিস আমরা বুঝি না, জানেন তো, এটা অদ্ভুত, এটা রাজনৈতিক নেতারা করে থাকেন। আছে হাতে আমার সব, আমি সবটা জানি, ফাঁস করে দিতে পারি। জানেন যদি ফাঁস করছেন না কেন, সেটা আর কেউ কখনো করেন না। এইটাই হচ্ছে মজা। যদিও জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে মেনে নিয়েছে যে একই এপিক নম্বর কয়েকটা রাজ্যে বন্টন হয়েছে, কিন্তু কমিশনের দাবি এতে কোনো সমস্যা নেই। এক রাজ্যের ভোটারের পক্ষে অন্য রাজ্যে গিয়ে ভোট দেওয়াটা অসম্ভব, কারণ ঠিকানা, বাকি ছবি, নাম সব আলাদা। ফলে ভোটের ফলে এর কোনো প্রভাব পড়বে না। এবার এখন যদি কমিশনের কর্তাদের ভুল স্বীকার করতে হয়, তাহলে তারা তো পরোক্ষে মেনে নেবেন তাদের ভুলের খেসারত দিতে হয়েছে কাউকে না কাউকে। আর তাহলে তো তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের মতো দলগুলো যে অভিযোগটা তুলছে সেটা মান্যতা পেয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, সেটা যখন মান্যতা পাবে তখন কি পরিষ্কার হবে, সবাই বলছিল বটে, কেউ কিছু করতে পারছিল না, করে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আসল বিরোধীকে, তার মানে তৃণমূল। আমরা নাম দেব যে বিজেপি থেকে কোন কোন লোক ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে এই অপরাধটা করছেন। মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া। This epic scam was exposed by the All India Trinamool Congress on the 27th of February. The Election Commission is admitting the error. Here's the admittance of the error. Admitting the error. The Election Commission has still not accepted the error. রাহুল গান্ধীর দেখানো পথে নকল করতে তিনি মাস্টার, তো নকল করতে অভ্যস্ত। রাহুল গান্ধীর দেখানো পথে একটু প্রোটেস্ট হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানটায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট সংশোধন করার কাজটা আগে করলেই পারতো। কেন হলো, কারা করলো, কিভাবে করলো, এর ব্যাখ্যা, এর কোনো ক্লারিফিকেশন কেন্দ্রের নির্বাচন কমিশনের প্রেস নোটে নেই। তারা মুখ বাঁচাতে ড্যামেজ কন্ট্রোলে বলছেন এই তফাৎ নেই, ওই তফাৎ নেই। আরে ভোটের দিন, ভোটের লাইনের সময় একজন যদি এসে বলে আমি এই আমার নাম, এই আমি ভোট দেবো, তখন কি তার ডেমোগ্রাফি খুঁজতেই যাবে? জাতীয় স্তরে এটা তৃণমূল নিয়ে যায়নি। অন্যান্য রাজ্যের যখন ভোট হয় তখন ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে বারংবার এটা বলা হয়েছে তৃণমূলকে তো সবসময় ব্যালেন্স করতে হয়, একবার ইন্ডিয়া মঞ্চে, আবার কখনো কখনো গোপনে মোহন ভাগবতের সাথে মিটিং টিটিং করতে হয়। ফলে অন্য রাজ্যে যখন সেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এইটা নিয়ে অনেকগুলো কথা বলেছে, অনেক কমিশনকে চিঠি চাপাটি ইত্যাদি দিয়েছে, এতদিন পর তৃণমূল গোটা জাতীয় স্তরে এই কথা বলছি। দেখুন, দুটো জিনিস তো পরিষ্কার। 2021 থেকে ভোটের বাজারে তৃণমূলের সাফল্যের সবথেকে বড় জায়গা ছিল এই প্রচারটা যে বিজেপি বহিরাগতদের, মানে
অন্য রাজ্য থেকে আসা নেতাদের ওপর ডিপেন্ড করছে। এবার এখন আবার তারা সেই সফল ইস্যুটাকেই আরেকবার তুলে ধরছে বহিরাগত ভোটারদের মাধ্যমে। উল্টো দিকে বিজেপি অদ্ভুতভাবে এবার তাদেরও ইস্যুগুলো কিন্তু বহিরাগত। এক বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার, সেইটাকে ধরে এখানে মানে কোনোভাবে বাংলাদেশিরা ঢুকে পড়ছে এবং সেই বাংলাদেশিরা নিজেদের ঘরবাড়ি বাড়িয়ে নিচ্ছে ভারতকে, এই বিষয়টাকে তুলে ধরা এবং এখানে ভয়টা ধরানো। তাহলে ওখানকার পরিস্থিতির প্রভাব যদি এখানে পড়ে তাহলে এখানে কী হবে বলুন তো, এই বলা। এবং এটার জন্য তারা যথারীতি বললাম না ইস্যুগুলোকে সুনির্দিষ্ট করছে এবং তাদেরও সুনির্দিষ্ট করার জায়গা কোথায়? ভোটার তালিকা। কোচবিহারের শীতলকুচিতে ভোটার তালিকা থেকে এরকম 5 জনের নাম পাওয়া গেছে যারা আসলে বাংলাদেশি, ওই ছিটমহল হস্তান্তরের সময় যারা ও দেশে চলে গেছে, অথচ তাদের নাম ভোটার তালিকায় থেকে গেছে। সংখ্যালঘু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েনি কেন? ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব থাকে ব্লক এবং মহকুমা শাসকদের হাতে, তারা কি বিষয়টা খেয়াল করেনি? ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম দেখিয়ে বিজেপির বিরুদ্ধে বেনজল ঢোকানোর অভিযোগ করেছিল তৃণমূল, আর কোচবিহারের ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রয়ে গেছে দেখে বিজেপি বলছে বেনজলের কথা তৃণমূলের মুখে মানায় না, এবং তারা নাকি বেছে বেছে হিন্দুদের নামগুলো কাটে, এখানে সংখ্যালঘুদের নাম রাখে। সুতরাং বুঝতে পারছেন এক ভোটার তালিকা, সেই ভোটার তালিকা কিভাবে একইভাবে দুই প্রধান রাজনৈতিক দলেরই অস্ত্র হয়ে উঠতে পারে, ইস্যু হয়ে উঠতে পারে। এবং খেয়াল করে দেখুন ইস্যুটা আমাদের এখানকার কোনো ইস্যু না, দুদলেরই ইস্যু বহিরাগত।